এভরিওয়ান, আজ আমরা অনার্স তৃতীয় বর্ষ জটিল বিশ্লেষণ এর একটি ম্যাথ সলভ করবো। এটা হচ্ছে চ্যাপ্টার 2 এর প্রথম বেসিকটা দেখবো, তারপর উপপাদ্যটা দেখবো। সেটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন চ্যাপ্টারের নাম। তো একমান বিশিষ্ট ফাংশন w=f(x) ফাংশনকে একমান বিশিষ্ট ফাংশন বলে যদি f(x) z এর প্রত্যেক মানের জন্য w এর কেবলমাত্র একটি মান থাকে। যেমন w=f(z)z² ফাংশনের z এর প্রত্যেক মানের জন্য w এর কেবলমাত্র একটি মান বিদ্যমান থাকে, অতএব w একটি একমান বিশিষ্ট ফাংশন। এই যে একমান বিশিষ্ট ফাংশন, এগুলো হচ্ছে বেসিক, এগুলো লাগবে। তারপর বহুমান বিশিষ্ট ফাংশন বলে f(z)কে বহুমান বিশিষ্ট ফাংশন বলে যদি f(z) এর প্রত্যেক মানের জন্য w এর একাধিক মান বিদ্যমান থাকে বা পাওয়া যায়। তো যেমন w=f(z)z² ফাংশনে z এর প্রত্যেক মানের জন্য w এর কেবলমাত্র দুটি মান বিদ্যমান থাকে। এই ক্ষেত্রে যে w এর দুটি মান বিদ্যমান থাকে, অর্থাৎ বহুমান বিশিষ্ট একের অধিক মান থাকতে হবে। অবিচ্ছিন্নতা কি? একমান বিশিষ্ট ফাংশন f(z)কে z0 পর্যন্ত অবিচ্ছিন্ন বলা হবে যদি f(z0) সংজ্ঞায়িত হয় এবং লিমিট z f(z) বিদ্যমান থাকে এবং z→z0 f(z)z0 হয়। অন্তরীকরণ যোগ্যতা নেইবারহুডে f(z) ফাংশনটি বর্ণিত, তাহলে f(z)কে z0 এর অন্তরীকরণ যোগ্য বলা হবে যদি এটা বিদ্যমান ও সসীম হয়। এটা হচ্ছে লিমিট z→z0 f(z) z0 f(z0) z বিদ্যমান ও সসীম হয়, অর্থাৎ f'(z0) 8। হ্যাঁ, তারপর হচ্ছে বৈশ্লেষিক ফাংশন। এই যে একটি একমান বিশিষ্ট ফাংশন f(z)কে z এ বিন্দুতে বৈশ্লেষিক বলা হবে যদি এর প্রতিবেশী z এর মডুলাস ডেল্টা এর প্রত্যেক বিন্দুতে f(z) অন্তরীকরণ যোগ্য হয়। হ্যাঁ, আবার দ্বিতীয় ক্রমের ল্যাপ্লাস সমীকরণটা খুবই সোজা। এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর ডেল্টা স্কয়ার। এত করে ল্যাপ্লাসিয়ান বলা হয় এবং দ্বিতীয় ক্রমের ল্যাপ্লাসিয়ান অন্তরক সমীকরণকে যখন সাই হয়ে যাবে, সাই ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0, এটাকে দ্বিতীয় ক্রমের ল্যাপ্লাসিয়ান সমীকরণ বলে, যেখানে সাই ডে এক্স ওয়াই একটা প্রকৃত মান বিশিষ্ট ফাংশন। তারপর হারমোনিক ফাংশন খুবই গুরুত্বপূর্ণ, এটা তো লাগবেই। বাস্তব মান ফাংশন u(x,y)কে ডি ও ডোমেনে হারমোনিক বলা হবে যদি একটি দ্বিতীয় অংশ ক্রমের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহগ বিদ্যমান থাকে এবং ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে। এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান সমীকরণ ইউ এর ক্ষেত্রে ইকুয়াল টু 0। অনুবন্ধী হারমোনিক ফাংশন বৈশ্লেষিক হয়। তো আচ্ছা, যদি f(z)u+ib একটি বৈশ্লেষিক ফাংশন হয়, তাহলে u ও v ফাংশনকে একে অপরের অনুবন্ধী হারমোনিক ফাংশন বলা হয়। তো উপপাদ্য 4টা আমরা মূলত দেখব। f(z) ফাংশনটি বৈশ্লেষিক হওয়ার প্রয়োজনীয় শর্ত বর্ণনা ও প্রমাণ করো। তো বর্ণনার ক্ষেত্রে আমরা দেখব যে এই যে এতক্ষণ যা বেসিক প্রবলেমের প্রয়োজনীয়তা কিভাবে, এই যে বর্ণনায় আমরা পাইলাম w=f(z)u(x,y)+iv(x,y) ডোমেনে একটি বিন্দু z=x+i, এখানে x প্লাস এই z=x+i, তাই u=x, এটা কিভাবে আসছে? তো সিম্পল হচ্ছে এরকম, z= যদি x+i থাকে, তো এই z এর মধ্যে কি x আর y দুটো অপারেটর আছে, তো ইকুয়াল টু u এর ভিতরে এবং v এর ভিতরে দুটো অপারেটর থাকবে। তার মানে কি xy এটা থেকে এটা আসছে মূলত, এই অপারেটর দুটো কিভাবে আসছে। হ্যাঁ, তো xy এই বৈশ্লেষিক হওয়ার পর্যন্ত শর্ত হলো আংশিক অন্তরজ হচ্ছে ডেল্টা u বাই ডেল্টা x, ডেল্টা u বাই ডেল্টা y এবং ডেল্টা v বাই ডেল্টা x, ডেল্টা v বাই ডেল্টা y বিদ্যমান থাকবে এবং কচি-রিমান সমীকরণ, এই যে হচ্ছে কচি-রিমান সমীকরণ ডেল্টা u বাই ডেল্টা x ইকুয়াল ডেল v বাই ডেল y এবং ডেল্টা u বাই ডেল্টা y ইকুয়াল টু মাইনাস ডেল্টা v বাই ডেল্টা x সিদ্ধ করে। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, আর এই যে এই চিহ্নটাকে, এটাকে ডেলও বলা যায়, ডেল্টাও বলা যায়। আর এই ডেল্টা আর ত্রিভুজ আকৃতির যে ডেল্টা, দুটা একই, দুটোকে ডেল্টাই বলা হয়। প্রমাণ আমরা দেখব যদি এটাতে দেওয়া আছে যে এটাতে এর ডোমেনে একটি বিন্দু z=x,y এর বৈশ্লেষিক হয়, তবে আমরা যে একটা সূত্র পাইলাম একটু আগে দেখলাম যে f'(z)লিমিট z→0 f(z+z) ডেল, এই যে দেখো এইটাকেও ডেল বলা হয় আর এই চিহ্নটাকেও ডেল বলা হয়।
হ্যাঁ, এটা শুধু সময়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানে এই ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়, আর সূত্রের ক্ষেত্রে অবশ্যই এই চিহ্নটা ব্যবহার করা হয়, কিন্তু দুটাকে বলা হয় ডেল্টা বা ডেল, এই দুইটা বলা হয়। তো লিমিট জেড টেন্ডস টু 0 এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড, এটার সূত্র থেকে আমরা পাইছি। এটা হচ্ছে এই আগের সূত্রটা থেকে, এই যে এই পাশের এই সূত্রটা থেকে পাইছি। তারপর হচ্ছে যেহেতু জেড টেন্স টু 0 আর জেডের মধ্যে জানি কি এক্স ওয়াই আছে, তো এখানে ডেল্টা জেড টেন্স টু 0 যদি হয়, তাহলে আমরা কি এক্স ওয়াই ডেল্টা এক্স ডেল্টা ওয়াই আলাদা আলাদাভাবে 0 লিখতে পারি এক্ষেত্রে। তারপর হচ্ছে ডেল্টা জেড, তো ডেল্টা জেড এর এখানটা আমরা দেখি এই যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই থাকে, তাহলে ডেল্টা জেড ইজ ইকুয়াল টু ডেল এক্স প্লাস আই ডেল্টা ওয়াইতে, এটাই লেখা হয়েছে। আর উপরের ক্ষেত্রে লেখা হয়েছে যে এখানে দেখো এফ অফ জেড, এটা আগে বুঝাই যে মাইনাসের পরে এটাকে আমরা এফ অফ জেড, এফ অফ জেডের ক্ষেত্রে আমরা কি জানি এই যে এতটুকু তো বুঝলাম, তো একটু লিখে দিলাম। তো এইখান থেকে এখানে আলাদা হিসাব করে যে এফ অফ জেড প্লাস ডেল জেড, এফ অফ জেডের ক্ষেত্রে তো ইউ এক্স আর ডেল জেড প্লাস ডেল এক্স এরকম হবে, কমা ইউর মধ্যে দেখো এক্ষেত্রে ছিল শুধু এক্স, আর এখানে এক্সটা আছে ডেল জেড, তার এক্ষেত্রে প্লাস ডেল এক্স হবে। আর একই ক্ষেত্রে ওয়াই প্লাস ডেল এক্স প্লাস আইভি হবে। আর হচ্ছে আইভি ভির ক্ষেত্রে এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই একই রকম হবে, আর এইখানে মাইনাসটা আলাদা করে ওইটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরের লাইনটা হচ্ছে এরকম যে যেহেতু এফ অফ জেড ফাংশনটি বৈশ্লেষিক, সুতরাং এফ প্রাইম জেড বিদ্যমান সসীম এবং অনন্য, এটা আমরা দেখে আসছি। আবার একটু দেখি হালকা একটুখানি, এই যে অন্তরীকরণ যোগ্যতা থেকে দেখে আসছি, এই যে বিদ্যমান সসীম হয় অর্থাৎ এফ প্রাইম জেড নট ইজ ইকুয়াল টু এই মানটা, সেখান থেকে তো এটা সমাধান করলাম। আর এখানে দেখলাম যে বৈশ্লেষিক যদি হয় এফ প্রাইম জেড বিদ্যমান সসীম মানে অনন্য হবে, অর্থাৎ ডেল জেড টেন্ডস টু 0 বরাবর পথের উপর অনির্ভরশীল, এই পথের উপর অনির্ভরশীল ক্ষেত্র 1, তার মানে কি এক্স অক্ষ বরাবর ওই অক্ষ বরাবর অনির্ভরশীল, এক্স অক্ষ বরাবর ওই অক্ষ বরাবর আমাদেরকে সমাধান করতে হবে। বাস্তব অক্ষ এক্স অক্ষ আর ওই অক্ষ কি বাস্তব অক্ষ আর কাল্পনিক অক্ষ, তো এই ক্ষেত্র 1 বাস্তব অক্ষ এক্স অক্ষ বরাবর ডেল্টা ওয়াই ইকুয়াল টু 0 এবং এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 0, এটা কীভাবে হয়েছে, এক্স যখন এক্স অক্ষ বরাবর আমরা হিসাব করবো তো ওয়াই এর মানটা 0 ধরবো, ডেল ওয়াই যেন 0, আর যেহেতু এক্স অক্ষ বরাবর ধরা হয়েছে তাই এক্স টেন্ডস টু 0, সুতরাং 1 হতে পাই। এই যে আগের সমীকরণটা থেকে পাই কীভাবে, এফ প্রাইম জেড ডেল, এই যে এই সমীকরণটা থেকে, এই যে এই সমীকরণটা থেকে, হ্যাঁ এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এই 1 নং সমীকরণ থেকে কি পাই, হ্যাঁ যেহেতু ডেল ওয়াই টেন্ডস টু 0, তো এই ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে ডেল ওয়াইয়ের মানটা 0 দিয়ে উঠবো। তো ডেল ওয়াই ছিল শুধু এখানে আর নিচের এই আই প্লাস আই ডেল ওয়াই ছিল, এই কটা 0 করে দেবো, তারপরে এই ইন্টারফেসটা আসবে। হ্যাঁ যেহেতু ডেল ওয়াই টেন্ডস টু 0, তারপরের লাইনে কী করা হয়েছে, তো ইউ এক্স প্লাস ডেল ওয়াই মাইনাস ইউ, এখানে দেখো ইউর মানগুলো আলাদা করা হয়েছে, এখানে ইউটা এই পাশে আনা, ইউর ক্ষেত্রে যেন কমন নিতে সুবিধা হয়, তো ইউটা আনা হয়েছে এই পাশে, আর প্লাসটা মাইনাসখানে দিয়ে শুধু ভিটা ওই পাশে, আবার ভিটা নিয়ে আসছে মাইনাস করে এই পাশে। হ্যাঁ ইউ মোট কথা হচ্ছে ইউটা ইউর কাছে চলে আসছে, ভিটা ভি কাছে চলে আসছে, আর প্লাস মাঝখানে প্লাসটা চলে আসছে, আর উভয় ক্ষেত্রে যে ডেল এক্স আছে তো উভয় ক্ষেত্রে ডেল এক্সটা হবে, আর এখানে অবশ্যই লিমিট দিতে হবে। আর এই ক্ষেত্রে দেখো ভি যখন কমন নেব আমরা, তো ভি কমন নিলে আইটা কমন এসে পড়ে। হ্যাঁ যখন ভি যেমন ভি আই ভি এক্স প্লাস ডেল এক্স ওয়াই মাইনাস এই যে মাইনাস আই ভি এক্স ওয়াই, তাই এই আইটা এই ক্ষেত্রে আই আছে, তাই আইটা একসাথে কমন নিয়ে নিছে, আর এই ক্ষেত্রে এই লিমিটটা তো উভয় পক্ষের সাথে গুণ অবস্থায় হয়ে যাবে, উভয়তেই আছে, তো মাঝখানে প্লাস পেলে এটা তো ভাগ মানে আলাদা তো আর না,